ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে প্রায় ৪০০। সবচেয়ে বেশি বরিশালে। বরগুনায় নাজুক পরিস্থিতি, জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এবং বর্ষার শুরুতেই ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে ২ মাসে ভিটে মাটি হারা ৩০০ পরিবার। হুমকিতে সরকারি বেসরকারি স্থাপনা সহ ফসলি জমি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মঙ্গলবার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২ জুলাই দিন ধার্য করা হয়। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আশা করছি ২ জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আইনজীবী দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। ১ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। কেউ যদি বিচার প্রক্রিয়ায় অংশ না নেয়, বয়কট করে, তখন বিচারকদের বাধ্যবাধকতা থাকে আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাদের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ দেয়া। তবে কোন আইনজীবী নিয়োগ দেওয়া হবে সেটি শুধু বিচারকদের বিষয়। এর আগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪০০ জন, যাদের বেশিরভাগই বরিশালের। দিনে দিনে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে বরগুনায়ও। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৯৩ জন। হাসপাতালের রোগী ও স্বজনরা স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকি তৈরি হয়েছে করোনা সংক্রমণের। ব্যাপক হারে এডিস মশার বংশবিস্তারে বরগুনায় ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। হটস্পট হিসেবে চিহ্নিত জেলাটিতে হু হু করে বেড়ে যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন প্রায় ১০০ রোগী। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে ৯৩ জনের, যা বরগুনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, বেতাগীর ২ জন, আমতলির ১ জন, বামনার ৬ জন ও পাথরঘাটার ৪ জন। ডেঙ্গুর প্রকোপের মধ্যে করোনার হানায় আতঙ্কিত স্থানীয়রা। মাথা ব্যথা করে অ্যান্ড প্রচণ্ড পরিমাণ গা ব্যথা, আর হচ্ছে জ্বর। একজন রোগী তার সাথে ৫-৬ জন থাকে, তার আত্মীয় স্বজন, এটা দিয়ে আরো বেশি পরিস্থিতিতে বেশি গোলাটে হয়। মানুষের ভিতরে এখন কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এমনিতেই দেশে করোনার খুব সংক্রমণের ঝুঁকি বাড়ছে, কিন্তু এখানে কারো মুখে মাস্ক নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার করার বিকল্প দেখছেন না চিকিৎসকরা। মশক নিধন কার্যক্রমও চলছে, রোগীর সংখ্যাও বাড়ছে। এখন মশক নিধন কার্যক্রম যদি আরো একটু জোরদার করা যেত, আসলে যদি মশক মারা সম্ভব হইতো, তাহলে হয়তো আমরা আশা করছি যে রোগী কমে যাবে। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯৫ জনে, আর মারা গেছেন ২২ জন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনার প্রতিটি দিন এখন উদ্বেগের, উৎকণ্ঠার। এখানকার প্রতিটি মানুষ ডেঙ্গু নিয়ে এখন শঙ্কিত। প্রতিদিন জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন এবং এক এক দিন অন্য দিনকে ছাড়িয়ে যাচ্ছে। গতকাল বরগুনায় ডেঙ্গুতে ৭৩ জন আক্রান্ত হয়েছিলেন এবং আজ আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন, আর বরগুনায় মোট ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা কিন্তু রোগীদের চিকিৎসা প্রদান করতে হিমশিম খাচ্ছেন।
এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বরগুনায় মশক নিধন কার্যক্রমের পরিচালনার বিষয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যেভাবে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে না, বেগবান করা হচ্ছে না। চিকিৎসকরাও কিন্তু একই কথা বলেছেন। তারা বলছেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে, কিন্তু প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হসপিটালে ভর্তি হচ্ছে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে মশক নিধন কার্যক্রম সেভাবে ত্বরান্বিত হচ্ছে না। অন্যদিকে বরগুনায় এখন পর্যন্ত 2495 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছর অর্থাৎ 2024 সালে জেলায় মোট আক্রান্ত হয়েছিলেন 2435 জন, আর চলতি বছর এই বছরের অর্ধেক সময়ের মধ্যে 2495 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে সব থেকে বেশি রোগী হচ্ছে বরগুনা সদর উপজেলায়। এখানে 2283 জন ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে বরগুনা সদর উপজেলায় আগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন উপজেলাগুলোতেও ডেঙ্গুর বিস্তার ঘটেছে। এর ফলে কিন্তু তারা চিন্তিত হয়ে পড়েছেন। তারা বলছেন যে বরগুনা এমনিতেই স্বাস্থ্য বিভাগের জনবল সংকট রয়েছে, চিকিৎসক সংকট এবং নার্স সংকটের কারণে এমনিতেই স্বাভাবিক সময়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করাতে হিমশিম খেতে হয় তাদের। এমন অবস্থায় যদি ডেঙ্গুর বিস্তার পুরো জেলায় ঘটে সেক্ষেত্রে তাদের আর করণীয় কিছু থাকবে না। অন্যদিকে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পর 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পদায়ন করা হয়েছিল। এর মধ্যে 5 জন চিকিৎসক এবং 5 জন নার্স এখন পর্যন্ত হসপিটালে যোগদান করেছেন এবং এখন পর্যন্ত অন্যরা হসপিটালে যোগদান করেনি। এর ফলে কিন্তু যে জনবল সংকট যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি হসপিটাল কর্তৃপক্ষ। এদিকে বরগুনায় যে বিপুল পরিমাণ ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে পরীক্ষার যে প্রয়োজন সেগুলো কিন্তু বরগুনা হাসপাতালের সক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই কারণে কিন্তু রোগীদের বেসরকারি ক্লিনিকে টেস্ট করাতে হচ্ছে। এর ফলে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে। সিলেট ও লালমনিরহাটের সীমান্ত দিয়ে 46 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় ভোরে সিলেটের নোয়াকোট ও মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে 39 জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের মধ্যে কুড়িগ্রামের 38 ও পাবনার একজন রয়েছেন। অবৈধভাবে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা। এদিন লালমনিরহাটের পাটগ্রামের বাউরা হোসনাবাদ সীমান্ত দিয়ে 7 জনকে পুশ ইন করা হয়। পরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বর্ষা শুরু হওয়ায় কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। এর মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়েছেন অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা ও ফসলি জমি। অবশ্য বর্ষায় ভাঙন মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর পানি বাড়ে আর সেই সঙ্গে বাড়ে আতঙ্ক। ভাঙছে অরক্ষিত নদীর পাড়। তাই আগেভাগে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। প্রতিবছর বর্ষা আসলেই ভাঙন তীব্র হয়ে ওঠে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়। ভাঙন শুরু হলে ঘরবাড়ি সরানোর সময়টুকু পান না নদী পাড়ে মানুষ। তাই এবার একটু আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন নদ নদীর তীরে থাকা বাসিন্দারা। শহ বাড়ি ঘর দুয়ার নদীর মাঝে বিলীন হয়ে গেছে, এখনো নদী ভাঙতেছে। এই বয়সে 16 বার বাড়ি ভাঙলে আমার জীবনে কি থাকে? যতগুলো জমা জমি ভাঙি গেছে, আমি নিশ্চয় পড়ে আছি, আবাদ করে খেতে পারি না। নদীর কাজ হয় না এখানে, আমরা বাড়ি ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম। এদিকে নদ নদীর ভাঙন কবলিত 20টি পয়েন্টের মধ্যে 14টি পয়েন্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ দ্বারা এই ইমার্জেন্সি ভিত্তিতে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরেও যেসব জায়গায় ভাঙন রয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়ের দৈর্ঘ্য 350 কিলোমিটারের বেশি। এর মধ্যে অরক্ষিত পাড় রয়েছে 300 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলার সময় আরও থাকছে। সম্ভাবনা থাকলেও পিছিয়ে উত্তরের পর্যটন খাত। রাজবাড়ী প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্প। পরিকল্পনার অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই আদেশ দেন। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায় 2019 সালের 20 এপ্রিল রাতে ঘরে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ করে শ্বশুর গনি খা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নারী। এই ঘটনায় নগরকান্দা থানায় মামলা হলে গ্রেফতার হয় গনি খা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
রাজশাহীতে এক প্রতিবন্ধী পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় ওই শিশুটি। রাতে ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয়রা তাহিরপুর বাজারে কলেজ গেটের পাশে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রক্তক্ষরণ হওয়ায় সে অচেতন অবস্থায় ছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ধর্ষণের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 19 মে কনসার্টে যাওয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে এক নারী সহপাঠীকে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থী আদনান ও পার্থর বিরুদ্ধে। 20 মে ভুক্তভোগী শিক্ষার্থী ওই 2 জন সহ মোট 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন। 23 জুন আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় শান্ত ও স্বাগতকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে প্রশাসন। জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ। বিস্ফোরক মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে আছেন চেয়ারম্যান। সরকারি চাল বিক্রির অপরাধে কারাভোগ করেছেন ইউপি সদস্যরা। তাদের মধ্যে 3 নারী সদস্য জামিন পেলেও কার্যালয়ে আসেন না। এমন পরিস্থিতিতে পরিষদের কাজে নেমেছে স্থবিরতা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের 26 মে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের 11 জন সদস্যকে সরকারি চাল বিক্রির দায়ে আটক করে স্থানীয়রা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে আদালতে পাঠানো হয়। বিচারক 3 নারী সদস্যকে জামিন ও 8 পুরুষ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর কাজে যোগ দেননি জামিন পাওয়া 3 সদস্য। এর আগে 8 মে বিস্ফোরক মামলায় কারাগারে যেতে হয় একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। সম্প্রতি তিনি জামিন পেলে তিনিও কাজে যোগ দেননি। চেয়ারম্যান সহ সব সদস্য অনুপস্থিত থাকায় সরকারি কাজেও এসেছে স্থবিরতা। তালাবদ্ধ বেশিরভাগ কক্ষ। সেবা নিতে এসে বিপাকে পড়ছেন নাগরিকরা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। পরিষদে আছি, যে কাগজপত্র যেগুলো নিব সেটার সেবা পাচ্ছি না। আমাদের ইউনিয়ন অনেক দিন ধরে বিপর্যয়ে পড়ে আছে। যারাই আসুক না কেন যেন কোনো দুর্নীতি বা অনিয়মের মধ্যে কোনো কাজ না হয় এবং সুন্দরভাবে যেন সাধারণ জনগণ আমরা কাজের সেবা ভালোভাবেই পাই। তবে নিয়োগ করা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। 29 মে 2025 তারিখ আমরা একজন প্রশাসককে নিয়োগ দিয়েছি। আশা করছি ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবেন। 23.73 বর্গ কিলোমিটার আয়তনের ঝলই শালশিরি ইউনিয়নে বাসিন্দার সংখ্যা 26,000-এর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্য নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বিকেলে নগরীর বিপ্লব উদ্যান থেকে মিছিল বের করা হয়। এতে ব্যানার নিয়ে নানা স্লোগান দেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলটি নগরীর প্রবর্তক মোড় সহ নানা সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। বিকেলে ফুলবাড়ি গেট কুয়েট মোড় সড়কে খান জাহান আলী থানা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রায় 1 মাস আগে স্কুলের একজন প্রধান শিক্ষককে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা গুলি করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করলেও শরীফুল ইসলামকে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে তাকে দোষী প্রমাণ করা হয়েছে। এই মামলায় সঠিক তদন্ত সহ মামলা থেকে বেরোবির সাবেক প্রক্টরের নাম প্রত্যাহারের দাবি জানান তারা। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।
এ সময় তারা দাবি করেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও 11তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা সহ তাদের 6 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। একই দাবিতে শরীয়তপুর ও ফরিদপুরেও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। গাইবান্ধায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা 2 হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। সকালে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানায় দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিক নিরাপত্তা ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিং নম্বর হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে অভিযানে নামে সেনাবাহিনী। পরে প্রায় 11 লাখ টাকা ও হ্যাকিংয়ে ব্যবহৃত নানা ধরনের ডিভাইস সহ 2 জনকে গ্রেফতার করা হয়। শরীয়তপুর সদর হাসপাতালে নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে রোগীর কাছে চিকিৎসকের অতিরিক্ত টাকা দাবির প্রমাণ পেয়েছে দুদক। সকালে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালান। পরে তারা জানান সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য সহ নিয়ম বহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ ছিল। এরই ভিত্তিতে অভিযান চালানো হয়। হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটের পরিবর্তে কম দামের চাল ব্যবহারের সত্যতা পায় দুদক। অনিয়মে জড়িত সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক কর্মকর্তারা। জাল সার্টিফিকেট ও অর্থ আত্মসাতের অভিযোগে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুদক। দুদক জানায় অধ্যক্ষ খুরশেদ আলী ভুঁয়া বয়স দেখিয়ে ও সনদ জালিয়াতি করে দীর্ঘদিন ধরে শপথে বহাল রয়েছেন। এমন অভিযোগ পেয়ে কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এছাড়া কলেজের ফান্ডের টাকা আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নথিপত্র সংগ্রহ করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। নারায়ণগঞ্জের ফতুল্লায় 3 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে 1,38,000 টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ, মাঝদাইর ও বারুইভোগ এলাকার 3টি স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পশ্চিম দেওভোগ এলাকায় একটি ডাইং কারখানা এবং মাঝদাইর ও বারুইভোগ এলাকায় 2টি রেস্তোরাঁর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ 3 প্রতিষ্ঠানকে 1,38,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। একই সাথে প্রায় 1 কিলোমিটার বিস্তৃত বিভিন্ন বাসাবাড়ির 3 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। লক্ষ্মীপুরে মজু চৌধুরী ঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা 35টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এ সময় রহমতখালী খালের 2 পাশে 30 মিটার অংশে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অবৈধভাবে গড়ে ওঠা 35টি দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এর আগে গত 21 এপ্রিল অবৈধ দখলদারদের 15 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়, কিন্তু কেউ তোয়াক্কা না করায় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে চালের দাম। ধানের দাম বৃদ্ধির অজুহাতে প্রকারভেদে প্রতি কেজি চাল 4 থেকে 5 টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলছে বোরো ধানের ভরা মৌসুম। অধিকাংশ জমি থেকে ধান কাটা শেষে সরবরাহ করা হয়েছে মিলে। ইতোমধ্যে নতুন চাল ঢুকছে বাজারেও। তবে দিনাজপুরে হিলিতে চালের সরবরাহ ভালো থাকলেও দামে আগুন। প্রায় সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকী নিম্ন আয়ের মানুষ। সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর অভিযোগ। 50 টাকার চাল 54 টাকা নিচ্ছে। এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? এভাবে চালের দাম বাড়লে তো আমাদের ক্ষতি। এদিকে ব্যবসায়ীদের দাবি, চাল আমদানি বন্ধের কারণে দেশি চালের উপর চাপ বেশি। এছাড়া ধানের মন প্রতি দাম বাড়ায় চালের দামও ঊর্ধ্বমুখী। এলসির যে চালগুলো আসতেছিল এখন টোটালি বন্ধ। এখন এই জন্য দেশি চালের উপরে দেখা যাচ্ছে পড়ছে। এলসি যদি না আসে, না হলে চালের বাজার আরো বাড়বে। আর চালের বাজার বাড়া মানে সিন্ডিকেট করতেছে। অবশ্য নিয়মিত বাজার তদারকি করার কথা জানায় স্থানীয় প্রশাসন। প্রতিনিয়ত সেখানে খোঁজ রাখছি যে কেউ যেন অবৈধ মজুত করে চালের দাম বৃদ্ধি করতে না পারে। বর্তমানে বাজারে স্বর্ণা 52 থেকে বেড়ে 56 টাকা, আটাশ 56 থেকে 58 টাকা, মিনিকেট 67 থেকে 72 টাকা এবং মোটা চাল 50 থেকে 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, হিলি। ভুটান থেকে সড়ক পথে আসা পাথরের ট্রাক আটকে দিচ্ছে ভারতীয় শ্রমিকরা। তাদের ট্রাকে করে বাংলাদেশে পাথর পাঠানোর দাবি। মূলত দেশটি থেকে মানহীন পাথর উচ্চ মূল্যের কারণে
আমদানি বন্ধ করায় ভারতের শ্রমিকদের দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের। এতে স্থবির হয়ে পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম। পঞ্চগড় থেকে সোহাগ হায়দারের রিপোর্ট। ঈদের ছুটি পরবর্তী বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হলেও সোমবার ভারতের ফুলবাড়ী বন্দর এলাকায় শ্রমিক ও সিএনএফ এজেন্টদের নতুন দাবিতে শুরু হয়েছে আন্দোলন। ভুটান থেকে বাংলাদেশে পাথর বহনকারী ট্রাক আটকে দিচ্ছেন তারা। ট্রাকগুলো ভারতে আনলোড করে সেখানকার ট্রাকে বাংলাদেশে পাথর পাঠানোর দাবি। এর প্রভাবে ফাঁকা হয়ে গেছে বাংলাবান্ধা স্থলবন্দর। ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত মূল্য ও নিম্নমানের কারণে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে। এতে ফুলবাড়ী স্থলবন্দরে ভারতীয়রা অযৌক্তিক দাবিতে আন্দোলন করে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিঘ্ন তৈরি করছে। ভারত যে দাবিটা করতেছে ভুটান থেকে পাথরটা ওখানে নামিয়ে আবার আরেকটা গাড়িতে লোড করে বাংলাদেশে আসতে হবে। ভুটানের মাল নিতে গেলে ইন্ডিয়ান মাল নিতে হবে, এই কথাটা এই যুক্তিটা আমাদের পক্ষে একমত হইতে পারতেছি না। ভুটান যে রেটে পাথরগুলো দিচ্ছে তাদের সাথে আপনারা অ্যাসেসমেন্ট করে সেই রেটে ক্যালকুলেট করে আপনারা পাথর দেওয়া শুরু করুন। এই পাশে আমাদের যে ইম্পোর্টারদের প্রচুর এলসি করে টাকা ব্লক হয়ে আছে, অন্তত এই টাকাটা রিকভার হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে ভুটান থেকে আমদানি স্বাভাবিক থাকলেও ভারতীয় অংশে আন্দোলনের কারণে প্রভাব পড়েছে। জানান, গেল 5 মে থেকে ভারতীয় পাথর আমদানি বন্ধ আছে। ভারতীয় কিছু ব্যবসায়ী তারা এক ধরনের আন্দোলন করছে যে তাদের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ না করলে তারা ভুটানি ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই মর্মে আমরা শুনেছি। তবে আমরা আশা করছি এই সমস্যাটা শীঘ্রই সমাধান হবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে। ভারতের জটিলতার পরও ঈদের ছুটি শেষে রোববার বন্দর চালুর প্রথম দিনে ভুটান থেকে 20টি ট্রাকে পাথর আমদানি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 11 ট্রাক পাট। স্বাভাবিক আছে নেপালের সঙ্গে বাণিজ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। তীব্র গরমে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই বাজারে এসেছে জিআই পণ্য রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা আম। আকার ভেদে প্রতিমন আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। আমের ভালো ফলনে লাভের আশা করছেন বিক্রেতারা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। দিন দিন বেড়েই চলেছে জিআই ট্যাগ পাওয়া হাঁড়ি ভাঙা আমের কদর। জুনের প্রচণ্ড গরমে আগেভাগেই গাছে পেকে গেছে হাঁড়ি ভাঙা। ফলে নির্ধারিত সময় 20 জুনের আগেই 13 তারিখ থেকে বাজারে মিলছে জনপ্রিয় জাতের এই আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট, যা হাঁড়ি ভাঙা আমের রাজধানী বলেই খ্যাত। এ বাজারে দিনভর ব্যস্ত সময় পার করেন আম চাষি ও পাইকাররা। টেস্টটা অন্যরকম মিষ্টি। এখান থেকে আমি কিছু কুরিয়ার করেও পাঠাচ্ছি ডিফারেন্ট জায়গায় আমার আত্মীয়স্বজনদের। রিজনেবল প্রাইস, এখন তো ভরা মৌসুম, একটু কম থাকবে, আস্তে আস্তে দাম বাড়বে। মন বেচতেছি 2400, 2200, 2000, 1800, মানে আমের কোয়ালিটি দেখি। হাঁড়ি ভাঙা আম নিয়ে গবেষণা ও রপ্তানিতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এটা নিয়ে গবেষণা চলছে যে হাঁড়ি ভাঙা আমটাকে আরও কতভাবে সুস্বাদু করা যায় এবং বিশ্বের বাজারে, বাংলাদেশের বর্ডার ছাড়িয়ে বিশ্বের বাজারে এটাকে জনপ্রিয় করা যায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার হাঁড়ি ভাঙা আম বিক্রির সম্ভাবনা রয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রাজশাহীতে 3 দিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। বিকেলে নগরীর নদাপাড়া এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় ভবন প্রাঙ্গণে এই মেলা শুরু হয়েছে। মেলায় কুমড়োজালি, জমরুদগুটি, গোলাপি গুটি, দুধসর, আরাজাম, চিয়াংমাই, কিং অব চাকাপাত, তালধুমা সহ শতাধিক জাতের আম প্রদর্শন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্টলে আম গাছের চারা বিক্রি করা হচ্ছে। নীলফামারীতে গ্রামের রাস্তা ও হাট বাজারে সোলার স্ট্রিট লাইটের খুঁটি দেখা মিললেও একটিতেও নেই বাতি। 2019-20 অর্থ বছরে নীলফামারীর 6টি উপজেলার প্রতিটি ইউনিয়নে 50টি করে স্থাপন করা হয়েছিল সোলার লাইট। তবে রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্ধকারের মধ্যেই পথ চলছেন বাসিন্দারা। অবশ্য বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। হাটবাজারের মোড়ে মোড়ে ঠাই দাঁড়িয়ে সোলার প্যানেলের খুঁটি, কিন্তু একটিতেও নেই বাতি। 2019-20 অর্থ বছরে নীলফামারী জেলার 6টি উপজেলার সবকটি ইউনিয়নের গ্রামের প্রধান সড়ক, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাত্রিকালীন চলাচলের সুবিধার জন্য স্থাপন করা হয় সোলার স্ট্রিট লাইট।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিঠা অর্থায়নের এই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে 50টি করে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে 6 মাসের মধ্যে নষ্ট হয়, আবারও কয়েকটি খুঁটি চুরিও হয়। খুঁটি থাকলেও বাতি না থাকায় অন্ধকারের মধ্যেই চলতে হয় পথ। এখানে একটা সৌর বিদ্যুৎ ছিল, সরকার থেকে দিয়েছিল, কিছুদিন চলছে। 6 মাসের মধ্যে প্রতিটা প্রায় লাইটগুলো অকেজ হয়ে গেছে। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিলে বলে যে এটা আর হইবে না, এইরকম সেরকম একটা অজুহাত দেখায়। সোলার প্যানেলগুলো পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে এই দাবি জানাচ্ছি। স্ট্রিট সোলার বাতিগুলো সচল করার উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। যাচাই করে দেখছি যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিভাবে রিকভার করা যায়, কিভাবে যে বাতির সুবিধা রাতের বেলা মানুষজনের চলাচলের জন্য। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে জেলার 60টি ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সংস্কারের অভাবে বেহাল দশা রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে 7 মাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। প্রায় দুর্ঘটনায় যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। প্রশস্ত সড়কে বেশিরভাগ জায়গায় খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেটিং, হেলে ধুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে 7 মাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। এর মধ্যে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা, মানুষ আহত হওয়ার সঙ্গে বিকল হয় যানবাহনের যন্ত্রাংশ। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। এই রাস্তা বহুদিন থেকে এরকম, প্রতিনিয়ত বহু মানুষের বিপদে পড়ে। একদিন পর পর বেয়ারিং ভাঙে, ঝালাই ভাঙে, এটা ভাঙে, রাস্তার গাড়ি উল্টিয়ে যায়। মেয়রের দায়িত্বে যারা আসছে তারা হয়তোবা শুধু দাপ্তরিক কাজেই ব্যস্ত আছে। আসলে জনগণের সাথে যে সমস্ত কাজ করা, সে সমস্ত কাজগুলো আমার কাছে মনে হচ্ছে না যে তারা সঠিকভাবে করতে পারতেছে। তবে সংস্কারের বিষয়ে অপ্রতুল বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের। অতি সম্প্রতি ছোট হলেও আমরা একটি বিশেষ বরাদ্দ পেয়েছি এবং একটি বরাদ্দ পেয়েছি, তো সেটি দিয়ে যদিও আমাদের খুবই অপ্রতুল, কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে কিন্তু কাজ করছি। রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে 7 মাথা পর্যন্ত সড়কটিতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ যাতায়াত করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিপুল সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে রংপুর অঞ্চলের পর্যটন খাত। অথচ এই অঞ্চলের শতাধিক রাজবাড়ি, নদী, খাল, বিল আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ পর্যটন শিল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এক সময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী ইটাকুমেরি জমিদার বাড়ি এখন ডুবে আছে অন্ধকারে। বছরের পর বছর সংস্কারের অভাবে টিকে আছে কিছু ধ্বংসাবশেষ। অথচ এ বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। 1879 সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি, এমনকি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক বাস্তবিটাও অনেকটাই অবহেলিত। ভিতরে হচ্ছে যে মানুষ বসবে, যে চা পানি খাবে, হ্যাঁ, যে রিসোর্ট, হোটেল এগুলো লাগবে, এগুলো নাই। এগুলো হলে আমাদের দূর থেকে যারা দেখতে আসে তাদের জন্য আরো সুবিধা হয়। দেখার জন্য আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, আমাদের বাইরে যাওয়ার দরকার নাই। কিন্তু এই একমাত্র এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই কিন্তু আমাদের হয়তোবা আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। রংপুর বিভাগের বুক চিরে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী আর করতোয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং হতে পারে রিভার ট্যুরিজমের সম্ভাবনাময় ক্ষেত্র। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের পরিকল্পনা এবং এখানকার উদ্যোক্তাদের আগ্রহ সব মিলে আমরা কিন্তু উত্তরাঞ্চলে একটা সম্ভাবনার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে এই অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা প্রশাসনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, তারা ঐতিহ্যগতভাবে যে সমস্ত
স্থাপনাগুলো আছে সেগুলো সংস্কার এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে, যার মাধ্যমে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে এই পর্যটন কেন্দ্রিক আকর্ষণ যেন আমরা করতে পারি। রংপুর বিভাগের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতিকে ঘিরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শক্তি, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় হাসপাতালে প্রায় 400, সবচেয়ে বেশি বরিশালে। বরগুনায় নাজুক পরিস্থিতি, জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।